স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম, আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটি একদম অত্যাশ্চর্য হওয়ার বিষয়। আমরা যদি মেদিনীপুর অর্থাৎ পূর্ব বা পশ্চিম মেদিনীপুর যেখানেই দাঁড়াই না কেন, মোটামুটি দেখতে পাবো চারদিকটাই সমতল ভূমি। আমাদের কিছু অংশ পুরুলিয়া, বাঁকুড়া ওইদিকে গেলে কিছুটা উচ্চভূমি দেখা যায়। এছাড়া আমরা জানি ভারতবর্ষের উত্তরে বিস্তৃত হিমালয় পর্বতমালা রয়েছে, দক্ষিণে দাক্ষিণাত্য মালভূমি রয়েছে, মাঝে গাঙ্গেয় সমভূমি রয়েছে, উত্তর পূর্বের দিকে রয়েছে উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল। এছাড়া আমরা জানি বিহারের ছোটনাগপুর মালভূমি অঞ্চল। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের উপর বিভিন্ন জায়গার ভূপ্রকৃতির বৈচিত্র্য কিন্তু বিভিন্ন রকম বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ দেখা যায়। এবং এটা যে সমুদ্রের নিচেও দেখা যায়। আমরা সমুদ্রে গেলে কি ফিল করি? যে সমুদ্রে আমরা যেটুকু সি বিচে নামতে পারি, তলায় বালি রয়েছে। আমরা কিন্তু এই যে অতল বিস্তৃত মহাসাগর, তার নিচে কি রয়েছে ঠিকঠাক জানি না। কিন্তু আমরা যদি মহাসাগর তলদেশগুলোর ভূপ্রকৃতি নিয়ে গবেষণা করি, সেখানে দেখব কি বিভিন্ন রকম, যেরকম বললাম স্থলভাগের ক্ষেত্রে, সেই রকমই ভূমিরূপ রয়েছে মহাসাগরের তলদেশে। তার মধ্যে প্রত্যেকটি এক একটি করে ভূমিরূপ কিন্তু প্রত্যেকটি ক্লাসে আলোচনা করা হচ্ছে। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সামুদ্রিক পাহাড়। অর্থাৎ সমুদ্রের অভ্যন্তরে যে পাহাড় রয়েছে, সমুদ্রের অভ্যন্তরে পাহাড় হতে গেলে তার উচ্চতা কত লাগে। আমরা এমনিতে কি জানি? আমরা স্থলভাগে যখন পাহাড় পর্বত মালভূমির সংজ্ঞা পড়েছি, তখন মালভূমির সংজ্ঞা পড়েছি 300 মিটারের অধিক উঁচু হতে হবে, উপরিভাগ প্রায় সমতল, চারপাশ খাড়া। পাহাড়ের পড়েছি 600 মিটারের অধিক উঁচু হতে হবে, এরকম উপরিভাগ সমতল নয়, একটু শঙ্কু আকৃতির। আবার পর্বতের সংজ্ঞা পড়েছি 900 মিটারের অধিক উঁচু হতে হবে। সেটা 900 মিটারের অধিক অনেকটাই হতে পারে, যেমন মাউন্ট এভারেস্ট, তার উচ্চতা 8848 মিটার। এটা হচ্ছে পর্বত শৃঙ্গ। একদম সমান যেগুলো আমরা স্থলভাগে দেখতে পাচ্ছি, মহাসাগর তলদেশে জলের তলায় এই সমস্ত ভূমিরূপগুলোই আছে। আজকে শুধুমাত্র আমরা জানব সামুদ্রিক পাহাড় এবং অন্তঃসাগরীয় পাহাড়, যেগুলো ডুবে আছে সেই সমস্ত পাহাড় সম্পর্কে। এবং সঙ্গে অ্যাবিসাল হিল, এই যে ইংলিশ টার্মটি ABYSSAL, অ্যাবিসাল দেয়া আছে, এভাবে না থেকে এটাও কিন্তু থাকতে পারে অ্যাবিসাল হিল বা অ্যাবিসাল পাহাড়। অ্যাবিসাল হিল এভাবে যদি দেয়, তোমরা টার্মটা দেখে রাখছো, ইংলিশ বাংলা দুটোই, MCQ এর ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। অ্যাবিসাল হিল, তার বৈশিষ্ট্য কি, তার আকৃতি কিরকম, তার উচ্চতা কিরকম, কিভাবে সৃষ্টি হয়েছে, তার শ্রেণী বিভাগ, প্রত্যেকটা জিনিস আলোচনা করব। তবে তার আগে বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এইরকমই গুরুত্বপূর্ণ ক্লাস 12 সেমিস্টার 3 এর জন্যই শুধু গুরুত্বপূর্ণ এরকম নয়। আমি ক্লাস 12 সেমিস্টার 3 এর জন্য প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কিন্তু আলোচনা করছি। সে কারণে ভূ গঠন, ভূমিরূপ, জলবায়ু 3টে চ্যাপ্টার হয়ে গেছে, এখন চলছে বায়ুমণ্ডল, আর বাকি আছে জীবমণ্ডল। তাহলে কিন্তু আমার প্রাকৃতিক পোর্শন শেষ হয়ে যাবে। তাহলে তোমরা যদি আমার সাথে এভাবেই ক্রমশ ক্লাসগুলো করতে থাকো, পড়তে থাকো, তাহলে পরীক্ষার সময় কোনো অসুবিধা হবে না। শুধুমাত্র সাবস্ক্রাইব নয়, যদি কোনো সময় নোটিফিকেশন না আসে, চ্যানেল ভিজিট করবে। গুরুত্বপূর্ণ এই তথ্যটা বন্ধুদেরকেও জানিয়ে দাও, যাতে তারাও পরীক্ষার জন্য নিজেকে তৈরি করতে পারে। অবশ্যই একটা লাইক করে দিও। এবারে আমরা সামুদ্রিক পাহাড়ের বৈশিষ্ট্য যদি দেখি, আকৃতিগুলো কিন্তু আমি যে উপরিভাগ সমতল এভাবে বলতে পারবো না, উপরিভাগটা এই রকম শঙ্কু আকৃতি, যেরকম পাহাড় দেখতে হয় সেই রকমই। আগ্নেয় পাহাড় বৈশিষ্ট্যের মধ্যে এই যে সমুদ্রগর্ভের নিমজ্জিত পাহাড়, যেগুলোকে অ্যাবিসাল হিল বলছি, সেগুলো মূলত কিভাবে তৈরি হয়েছে? সমুদ্র জলের মধ্যে ডুবে আছে, কিন্তু ভূগর্ভ থেকে উঠে আসা ম্যাগমা জমে জমে তৈরি হয়েছে। তাই এগুলোর বৈশিষ্ট্য, এগুলো হচ্ছে আগ্নেয় পাহাড়। উচ্চতা কত? উচ্চতা কিন্তু গড়ে খুবই কম। তোমাদের স্কুলে রান হয় 100 মিটার, 200 মিটার রান। 100 মিটার এটাও কিন্তু ম্যাক্সিমাম। 50 থেকে 100 মিটার উচ্চতা হলেই তাকে সামুদ্রিক পাহাড় বলতে পারবো। তবে এর মানে এই নয় যে তার বেশি হবে না। যেমন উত্তর আটলান্টিক মহাসাগরে একটি পাহাড় রয়েছে, যেটি বারমুডা উচ্চভূমি,
তার উচ্চতা কিন্তু প্রায় 5 কিলোমিটার, কিন্তু তার পাহাড়ের বৈশিষ্ট্যগুলি রয়েছে বলে একে সামুদ্রিক পাহাড় বলে। অর্থাৎ আগ্নেয়জাত পদার্থ থেকে তৈরি এবং সমুদ্রে ডুবন্ত অবস্থায় রয়েছে। বিস্তার, সমুদ্র তলদেশের কত অংশ অধিকার করে আছে? মহাসাগর তলের প্রায় 30% স্থান দখল করে আছে। প্রত্যেকটা ডেটা কিন্তু তোমাদের এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ। এইবারে এগুলো প্রস্থ এবং দৈর্ঘ্যে কত হয়? প্রস্থ প্রায় 100 কিমি পর্যন্ত হতে পারে, দৈর্ঘ্যে অনেক বেশি 300 কিলোমিটার থেকে 500 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এবার যদি আমরা সামুদ্রিক পাহাড়ের শ্রেণী বিভাগ দেখি, তাহলে সেখানে আছে সমুদ্রগিরি বা সি মাউন্ট। এই সি মাউন্টগুলো কেমন না, সি মাউন্টগুলোর সমুদ্র তলদেশ থেকে প্রায় 1000 মিটার বা তার বেশি উচ্চতা যুক্ত হবে। দেখো, যেটা আমি পর্বতের বৈশিষ্ট্য বলছিলাম কি, যেটা তার স্থলভাগে যে পর্বত পড়ি আমরা 900 মিটার বা তার অধিক উঁচু হতে হবে। তাহলে এখানে 1000 মিটার বা তার বেশি উচ্চতা যুক্ত শঙ্কু আকৃতির, অবশ্যই শঙ্কু আকৃতির পর্বত। এবং এগুলো এই যে সি মাউন্ট বা সমুদ্রগিরি, সি মাউন্ট এভাবেও কিন্তু দিতে পারে। এগুলো খুব মাথায় খেয়াল রাখবে, টার্মগুলো একবার মাথার মধ্যে ঢুকিয়ে নেবে, ভালো করে বুঝবে যে কোনটাকে কি বলছে। না হলে কিন্তু এমসিকিউতে খুব অসুবিধা হয়ে যাবে, এমসিকিউ মুখস্থ করে হয় না। তার জন্যই আমার কিন্তু প্রত্যেকটা অংশ ধরে ধরে কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস থাকছে। তাহলে এগুলি সমুদ্রের জলে ডুবে থাকে। কোনগুলি? সমুদ্রগিরি বা সি মাউন্ট। এরপরে হচ্ছে আগ্নেয় পর্বত। আগ্নেয় পদার্থ সঞ্চয়ের ফলে সমুদ্র পর্বতগুলির উচ্চতা বৃদ্ধি পেলে এক সময় তার সমুদ্র পৃষ্ঠের এই যে সমুদ্রের জলতলের উপরে যখন জেগে ওঠে তখন তাকে বলছি আগ্নেয় পর্বত। তার মানে ভূপৃষ্ঠে যেরকম আমরা আগ্নেয় পর্বত দেখি, সেই রকমই আগ্নেয় পর্বত। এখানে কিন্তু জলের তলায় ডুবন্ত পাহাড় নয়, ডুবন্ত হলে সমুদ্রগিরি বা সি মাউন্ট। এখানে আগ্নেয় পর্বত, মহাসাগর তলদেশেরই ভূপ্রকৃতি, কিন্তু সমুদ্রের জলের উপর উঠে থাকছে। আরেকটি উল্লেখযোগ্য টার্ম সমুদ্র নোল। এগুলো কিন্তু উচ্চতা খুব বেশি নয়, এগুলো হচ্ছে ছোট আকৃতির পাহাড় বা পর্বত, যাদের উচ্চতা খুব কম তাদেরকে বলা হয় সমুদ্র নোল। এরপরে পড়ব উল্লেখযোগ্য ভূমিরূপ গায়ট। গায়ট থেকে এমসিকিউ থাকবেই থাকবে। সমুদ্রে নিমজ্জিত যেসব পাহাড়ের উপরিভাগ সমতল। কেন এই সমস্ত পাহাড়গুলোর উপরিভাগ সমতল হয়? সমুদ্রের তলদেশে আগ্নেয় পদার্থ জমে শঙ্কু আকৃতিরই পর্বত সৃষ্টি হয়েছে সমুদ্রের তলদেশে, অর্থাৎ জলের তলায় আছে। এরপরে হিমযুগ যখন এসেছে তখন এই জলটা যখন বরফে পরিণত হবে তখন আয়তনে হ্রাস পায়, ফলে জলটা আর এত দূর থাকে না, আয়তনে হ্রাস পেয়েছে, বরফ পুরোটা এরকম ভাবে নেমে গেছে, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠের উচ্চতা হ্রাস পেয়েছে। তখন কি হচ্ছে, মনে হচ্ছে পাহাড়ের উপরের অংশটা জেগে আছে। এই যে জেগে থাকা অংশটা, এটা পরবর্তীতে ক্ষয়ের ফলে, আমরা জানি যখনই সে জলের উপরে জেগে থাকবে তার উপর রোদের এবং জলের একই সঙ্গে কাজ চলতে থাকবে, ক্ষয়টা হবে বেশি এবং তার মাথাটা ক্ষয় হয়ে যায়। এরপর মাথাটা ক্ষয় হয়ে গিয়ে চ্যাপ্টা হয়ে গেল। এরপরে যখন হিমযুগ শেষ হবে, অর্থাৎ এই বরফটাই জলে পরিণত হবে, তখন আয়তনে বৃদ্ধি পেয়ে আবার ডুবন্ত অবস্থায় থাকবে। এই ডুবন্ত চ্যাপ্টা আকৃতির পাহাড়গুলোই হচ্ছে গায়ট। এই গায়টের উপর আবার প্রবাল জন্মায় খুব বেশি, এবং প্রবাল জমে জমে যদি প্রবাল দ্বীপের সৃষ্টি করে তখন তাকে বলে অ্যাটল। তাহলে আমরা সৃষ্টির কারণ কি জানলাম? গায়ট এক প্রকার আগ্নেয় পাহাড়। তোমরা কিন্তু এখান থেকে সমস্ত নোটসটাও পেয়ে যাচ্ছ, সঙ্গে কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে। হিমযুগের সময় সমুদ্রপৃষ্ঠের অবনমন ঘটলে এই পাহাড়গুলির শীর্ষদেশ ক্ষয় পেয়ে সমতল ভূমিতে পরিণত হয়েছিল। পরে হিমযুগের শেষে সমুদ্রপৃষ্ঠের উত্থান ঘটলে পাহাড়গুলি জলে নিমজ্জিত হয়ে গায়টে পরিণত হয়। এর বৈশিষ্ট্য কি? অবস্থান: প্রশান্ত মহাসাগরে বেশি সংখ্যায় গায়ট দেখা যায়, এবং আমরা জানি যে প্রশান্ত মহাসাগরে অ্যাটলের সংখ্যাও বেশি। গায়টগুলি সমুদ্র থেকে 800 মিটার গভীরতার মধ্যে দেখা যায়। এদের ঢাল হয় 12 ডিগ্রি থেকে 35 ডিগ্রি, ফলে খুব খাড়া ঢাল। অ্যাটল ক্রান্তীয় অঞ্চলে অনেক সময় গায়টগুলির উপর প্রবালকীটের বংশবৃদ্ধি ঘটে, নিমজ্জিত হয়ে প্রবাল দ্বীপের সৃষ্টি করে, এদেরকে অ্যাটল বলে। তাহলে বুঝতেই পারছো কতগুলো গুরুত্বপূর্ণ টার্ম সম্পর্কে তোমাদের একদম ধারণা ক্লিয়ার হলো। ফলে শেষ করার আগে বলবো,
প্রত্যেকটা ক্লাস, এমনকি এমসিকিউ, সমস্ত ধরনের 7 ধরনের যে এমসিকিউ এবং পাওয়ার পয়েন্টে এমসিকিউ আলোচনা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের পরে পরে হবে, ফলে কোনো একটা ক্লাসও মিস করবে না। ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনার সঙ্গে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। টাটা।